নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং যেটা খবর দেওয়ার, ইস্ট বেঙ্গল প্লে অফ থেকে ছিটকে গিয়েছে বা প্লে অফে যেতে পারলো না, সেটা নিঃসন্দেহে দুঃখের খবর। আপনাদের কাছে তো বটেই, আমার কাছেও সমান দুঃখের, যে কারণে কালকে আমি কোনো ভিডিও করতেই পারিনি। আজকে সকালে একটা ভিডিও দিয়েছি। তো এর পাশাপাশি জীবন তো থেমে থাকে না, খেলাও থেমে থাকবে না। ইস্ট বেঙ্গলকেও খেলে যেতেই হবে। পরের মরশুমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, আর পরের মরশুমের জন্য তারা বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটা জানাবো। তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের এখন পাখির চোখ এএফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপ। এএফসিতে ইস্ট বেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তো আরকাদাগের বিরুদ্ধে তাদের ম্যাচ 5 তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গলে, এবং সেই ম্যাচে কিন্তু বলবো যে ক্লিটন সিলভা তাকে ফেরানো হবে, তিনি সেই ম্যাচ খেলবেন। তবে আনোয়ার আলী, তার ফেরার চান্স কম। তবে যেটা শুরুতে দেবো, একটু সুখবর দিয়ে দিই। আমি কিন্তু আজ থেকে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম অস্কার ব্রুজো এবং ইমামিদের নিয়ে, ইমামি কর্তা নিয়ে, থাকছেন কি থাকছেন না এটা নিয়ে। তখন কিন্তু জানিয়েছিলাম যে অস্কার ব্রুজো এই মরশুমে তিনি থাকবেন, পরের মরশুমের জন্য তিনি থাকবেন, ইস্ট বেঙ্গলেই থাকবেন, ইস্ট বেঙ্গলও তাকে ছাড়বে না, তিনিও যাচ্ছেন না। যদিও তার কাছে একাধিক ক্লাবের অফার ছিল, এফসি গোয়া সহ আইএসএলের কয়েকটি ক্লাব, বিদেশের ক্লাব, আই লিগের দু একটি ক্লাবেরও অফার ছিল এবং বড় অঙ্কের টাকারই অফার ছিল, কিন্তু অস্কার তিনি এবং ক্লাব কর্তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া গিয়েছে। অস্কার তিনি থাকছেন 2026 এবং পরবর্তীতে আরও 1 বছর এক্সটেন্ড হয়ে 2027 পর্যন্ত কিন্তু অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে থাকবেন। এবং অস্কারও মনে মনে কিছু নিশ্চয়ই একটা লক্ষ্য সেট করেছেন যে পরের আইএসএলে ইস্ট বেঙ্গলকে এর থেকেও ভালো জায়গায় একটা নিয়ে যেতে চান তিনি, এবং শুরু থেকেই সেই লড়াইটা তিনি করতে চান। যে কারণে কিন্তু একাধিক শর্ত নিয়ে তিনি এই এগ্রিমেন্টে গিয়েছেন যে ইস্ট বেঙ্গলের সঙ্গেই তিনি থাকছেন। কি কি সেই শর্ত? সেই শর্তগুলোর এখনও পর্যন্ত যদিও পরিষ্কার নয়, তবে কয়েকটা বিষয়ে যে বিদেশি চয়নের ক্ষেত্রে তার ভূমিকাই গুরুত্বপূর্ণ হবে, এবং সেক্ষেত্রে তিনি এই বিদেশি চয়নের বিষয়টিকে নিজের হাতে রাখতে চাইবেন অতি অবশ্যই। এবং আমার মনে হয় এই যে চিফ টেকনিক্যাল অফিসার, এই পদটিরও হয়তো বিলোপ চাইবেন, বা সেই পদে অন্য কোনো কাউকে তিনি চাইবেন, বা যদি থাকেনও কেউ তার উপরে খবরদারি হোক, এটা তিনি চাইবেন না নিঃসন্দেহে। এই বিষয়গুলো বোধহয় অস্কার ক্লাব কর্তাদের বোঝাতে পেরেছেন, ক্লাব কর্তারাও বুঝতে পেরেছেন যে অস্কার ব্রুজোর মতন কোচকে তাদের দরকার। কারণ যেভাবে একেবারে খাদের কিনারায় চলে গিয়েছিল ইস্ট বেঙ্গল, সেখান থেকে অন্তত প্লে অফে যাওয়ার স্বপ্নটা তো দেখিয়েছিলেন তিনি। 6টা ম্যাচে হার, তারপরে 1 পয়েন্ট, তারপর সেখান থেকে এই জায়গায় পৌঁছেছে ইস্ট বেঙ্গল। তো ইহানো কোচকে ছেড়ে দেওয়াটা, আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের কিন্তু মূর্খামি হবে, কিন্তু শেষমেশ ইস্ট বেঙ্গল কর্তারা, অস্কার ব্রুজো, তারা দুজনেই কিন্তু থাকছেন। তো আগামী বছর ইস্ট বেঙ্গল সমর্থকরা ভালো কিছু আশা করতে পারেন, আমরা আশা করতে পারি। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। দুঃখের দিন গেছে গতকাল, কিন্তু সুখও আসবে। দুঃখ যতই দুঃখ দিক না কেন, সুখ অতি দ্রুত আসবে। আনন্দের খবরও দিতেই হলো আমাকে, তো আসলে দেওয়াই হয়। তো বিদেশি চয়নও আগামী দিনে নিঃসন্দেহে বড় পদক্ষেপ দেখব, যে কাকে কাকে বাদ দেওয়া হয়। ইতিমধ্যে এটা নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম যে কোন 5 জনকে হয়তো অস্কার বাদ দিতে পারেন, সেক্ষেত্রে কারা কারা আসবে, এবং সেটাও হয়তো দ্রুত জানা যাবে যে আগামী দিনে অস্কার তার পছন্দের কোন কোন প্লেয়ারকে তিনি দলে নিচ্ছেন। সেক্ষেত্রে যদি দেখা যায় যে রবসন রবিনও আসছেন, সেটাতে খুব বেশি অবাক হওয়ার থাকবে না। কিন্তু এবার আসা যাক যে আনোয়ার আলী খবরের দিকে। আনোয়ার আলী গত ম্যাচে, অর্থাৎ বেঙ্গালুরু ম্যাচে তিনি চোট পেয়েছেন, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খারাপ খবর ছিল। সেই ম্যাচেই আনোয়ার আলী উঠে যাওয়াতে ইস্ট বেঙ্গলের ক্ষতিই হলো, এবং এই আনোয়ার আলীকে কিন্তু তার যে হ্যামস্ট্রিংয়ের চোট লেগেছে, সেটার জন্য আবারও আনোয়ার আলী আউট হয়ে গেলেন। আবারও তাকে পাওয়া যাবে না, প্রায় 2 সপ্তাহের জন্য কিন্তু আনোয়ার আলী আউট। তো এই এফসি চ্যালেঞ্জ লিগে এফসি ম্যাচগুলোতেও আনোয়ারের সার্ভিস পাবে না ইস্ট বেঙ্গল, এটা কিন্তু খারাপ খবর ইস্ট বেঙ্গলের জন্য। তো বিকল্প ভাবতে হবে অস্কারকে অতি অবশ্যই। অস্কার থেকে যাওয়াটা যেমন একটা বড় খবর, তেমন এই একের পর এক প্লেয়ারের চোট লাগাটা ইস্ট বেঙ্গলের জন্য খারাপ খবর। এখন ইস্ট বেঙ্গল পাখির চোখ করছে এফসি চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপ। এই দুটোর মধ্যে কোনো একটা ট্রফি যদি ইস্ট বেঙ্গলের ঘরে আসে, তাহলে নিঃসন্দেহে সেটা অস্কারের জন্য, ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বড় প্রাপ্তি হবে। এবং যে ক্ষত তৈরি হয়েছে আইএসএলে
সুপার 6 বা প্লে অফে না উঠতে পারাটা, সেই ক্ষতে কিছুটা প্রলোভ দেওয়া হবে। রেড কার্ড দেখানো নিয়ে ইতিমধ্যে তো আলোচনা চলছে, প্রচুর আলোচনা হচ্ছে, দিমিকে প্রচুর লোকে সমালোচনা করছেন, কটাক্ষ করছেন, কিন্তু প্লে অ্যাক্টিংয়েরও বোধহয় প্রশংসা করতে হবে, যে অ্যাক্টিং এখন ফুটবল মাঠেও হচ্ছে, যে কারণে কিন্তু কটাক্ষের মুখে বা ট্রোল হচ্ছেন শুভাশিস বসুও, মোহনবাগানের ফুটবলার, যিনি আগের দিন প্লে অ্যাক্টিং করে মুম্বাইয়ের একজন প্লেয়ারকে রেড কার্ড দেখাতে বাধ্য করেছিলেন। গতকালও কিন্তু তেমনই প্লে অ্যাক্টিং দেখা গেল, অর্থাৎ রেফারি কিন্তু একজনকে ইয়েলো কার্ড দেখালেন, একজনকে রেড কার্ড দেখালেন, এক যাত্রায় পৃথক ফল। তো সেসব বিষয় তো থাকবে রেফারি নিয়ে, ইস্টবেঙ্গল কর্তারা, দেখা যাক আগামী দিনে কোন জায়গা পর্যন্ত যায়। তো আশা করা যায় যে এফসি ম্যাচগুলোতে এই ধরনের রেফারিং হবে না, কারণ বিদেশি রেফারি থাকবে। তো সেইখানে ইস্টবেঙ্গল কী করে সেদিকে তো নজর রাখতে হবে অতি অবশ্যই। তো ইস্টবেঙ্গল এবং আরকাদাগের ম্যাচ নিয়ে অতি অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব পরের ভিডিওতে। আরকাদাগ ইতিমধ্যেই কিন্তু কলকাতায় পৌঁছে গিয়েছে। গতকালই যখন ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই করছে, তখনই কিন্তু তারা কলকাতায় চলে এসছে। ফলত এই ম্যাচটা নিয়েও কিন্তু তাপ বাড়ছে, ইতিমধ্যেই টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ফলত সব মিলিয়ে ইস্টবেঙ্গলের কিন্তু দুঃখ পেয়ে বসে থাকার সময় নেই। কালকে মাঠে অনেককেই দেখা গিয়েছে দুঃখ পেতে, খুব স্বাভাবিকভাবেই প্লে অফে না উঠতে পারাটা, যেভাবে লড়াই হচ্ছিল, যে আশাটা জাগছিল প্লেয়ারদের মধ্যেও, অস্কার তিনি একান্তে বসেছিলেন একদম। তো এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠতে হবে দ্রুতই, আবারও ম্যাচে ফিরতে হবে, এবং আশা করব এএফসি সুপার কাপে ইস্টবেঙ্গল ভালো কিছু করবে। তো সেই আশা নিয়েই আমার এই ভিডিও শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।